হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুমুস ম্যাথ ওয়ার্ল্ড। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা চতুর্ভুজের দুটি গুরুত্বপূর্ণ টপিক আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব এবং তারপরেই প্রবলেম সলভ করব। তো তোমাদের মধ্যে যাদের আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র নিয়ে সমস্যা আছে তারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে। তো প্রথমেই আমাদের জানতে হবে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য কী আছে, কারণ এই সংজ্ঞা এবং বৈশিষ্ট্য থেকেই কিন্তু পরীক্ষায় অনেক এমসিকিউ আসতে পারে। তো তোমরা আয়তক্ষেত্রের চিত্রটিতে দেখো, আয়তক্ষেত্রের 4টি বাহু রয়েছে, অতএব এটি একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল। সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে হলো দুটি সরলরেখা এমনভাবে অবস্থান করে যে রেখা দুটিকে যতই আমরা দীর্ঘ করি না কেন সেগুলি কখনোই একে অপরের সাথে মিলিত হবে না। এবার খেয়াল করো, এই বাহু দুটির দৈর্ঘ্য থেকে অপেক্ষাকৃত ছোট এবং এই দুটি বাহুর দৈর্ঘ্য অপেক্ষাকৃত বড়। এই বড় বাহু দুটিকে বলা হয় দৈর্ঘ্য এবং এই ছোট বাহু দুটিকে বলা হয় প্রস্থ। আরেকটি জিনিস তোমাদের জানতে হবে, সেটি হলো আয়তক্ষেত্রের প্রত্যেকটি শীর্ষবিন্দুতে একটি করে অভ্যন্তরীণ সমকোণ রয়েছে। সমকোণ মানে হলো 90 ডিগ্রি কোণ। তাহলে 4টি অভ্যন্তরীণ কোণের সমষ্টি কত? 4টি অভ্যন্তরীণ কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি, যেটি তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। এবার তোমাদের জানতে হবে আয়তক্ষেত্রের কর্ণকে। আয়তক্ষেত্রের বিপরীত শীর্ষবিন্দুগুলিকে যুক্ত করলে যে রেখাটি পাওয়া যায় সেটি হলো কর্ণ। এই কর্ণ দুটির দৈর্ঘ্য কিন্তু সমান হয় এবং কর্ণ দুটি আয়তক্ষেত্রকে দুটি সমান অংশে ভাগ করে। এবার তোমরা খেয়াল করো বর্গক্ষেত্রের চিত্রটি। বর্গক্ষেত্রেরও 4টি বাহু রয়েছে, অতএব এটিও একটি চতুর্ভুজ যার 4টি বাহুই পরস্পরের সাথে সমান। এক্ষেত্রেও বিপরীত বাহুগুলি সমান্তরাল, মানে এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল এবং এই বাহু ও এই বাহু পরস্পর সমান্তরাল। আবার প্রত্যেকটি শীর্ষবিন্দুতে একটি করে সমকোণ রয়েছে। বর্গক্ষেত্রের কর্ণগুলির দৈর্ঘ্য সমান হয় এবং কর্ণ দুটি বর্গক্ষেত্রটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এটি তোমাদের পরীক্ষায় আসতে পারে। মানে এই যে একটি ত্রিভুজ পেলাম এবং এই যে একটি ত্রিভুজ পেলাম, এই দুটি ত্রিভুজ হলো সর্বসম। আরেকটি জিনিস জানতে হবে, কর্ণ দুটি একে অপরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে, মানে এই কোণগুলি 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি। তাহলে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো। এবার কিছু সূত্র দেখো। প্রথমেই জানবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো 4টি বাহুর মধ্যেকার যে অংশটি রয়েছে তার মান। তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের মান গুণ করতে হবে। প্রশ্নে দৈর্ঘ্য ও প্রস্থের মান দেওয়া থাকবে এবং সে দুটিকে গুণ করলেই আমরা পেয়ে যাব ক্ষেত্রফলের মান। এবার দেখো পরিসীমা কি। পরিসীমা হলো আয়তক্ষেত্রের 4টি বাহুর মানের যোগফল। মানে পরিসীমা হলো দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা কি পেলাম? দুটো দৈর্ঘ্য যোগ দুটো প্রস্থ। এখান থেকে 2 কমন নিলে আমরা পেয়ে যাব দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে পরিসীমার সূত্র আমরা কি পেলাম? পরিসীমার সূত্র পেলাম 2 হলেন 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এবং ক্ষেত্রফলের সূত্র পেলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই দুটি সূত্র তোমরা মনে রাখবে। আরেকটি সূত্র জানতে হবে, কর্ণ নির্ণয়ের সূত্র। কর্ণ সমান সমান √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে এই সূত্রটি অ্যাপ্লাই করে আমরা কর্ণের মান পেয়ে যাব। এবার তোমরা বর্গক্ষেত্রের সূত্রগুলি দেখো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? যেহেতু এখানে 4টি বাহুই সমান, তাই এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করার কোনো ব্যাপার নেই। এখানে একটি বাহুর সঙ্গে একটি বাহু গুণ করলেই আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব ক্ষেত্রফল সমান সমান বাহু গুণ বাহু, মানে বাহু স্কয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে? ক্ষেত্রফল সমান সমান বাহু স্কয়ার। এটি হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। পরিসীমা কি? পরিসীমা হলো বর্গক্ষেত্রের 4টি বাহুর মানের যোগফল। মানে
পরিসীমা সমান সমান চারটি বাহুর যোগফল মানে বাহু যোগ বাহু যোগ বাহু যোগ বাহু মানে 4 × বাহু। তাহলে পরিসীমার সূত্র কি পেলাম? পরিসীমা সমান সমান 4 × বাহু। এটি পরিসীমা নির্ণয়ের সূত্র। এবার দেখো কর্ণ নির্ণয়ের সূত্র। কর্ণের সূত্র হলো √2 এর সাথে বাহুর গুণ, মানে √2 এর সাথে বাহু গুণ করলেই আমরা পেয়ে যাব কর্ণের মান। তাহলে এই সূত্রগুলি আমরা খুব ভালো করে মনে রেখে দেব। এবার যে কথাগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম সেগুলি নোটের আকারে দেখে নেব, যাতে খাতায় লিখতে তোমাদের সুবিধে হয়। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো আয়তক্ষেত্রের সংজ্ঞা। আয়তক্ষেত্র হলো একটি 2D আকৃতির চতুর্ভুজ। 2D মানে কি? 2D মানে হলো এমন একটি বস্তু যার দুটি মাত্রা আছে। যেমন এক্ষেত্রে একটি দৈর্ঘ্য এবং একটি প্রস্থ আছে, কিন্তু কোনো বেধ বা উচ্চতা নেই। তাহলে আয়তক্ষেত্র হলো একটি 2D আকৃতির চতুর্ভুজ যার 4টি বাহু ও 4টি শীর্ষবিন্দু রয়েছে এবং প্রত্যেকটি অভ্যন্তরীণ কোণের মান সমকোণ। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল। এই সমস্ত কিছু আমরা প্রথমেই আলোচনা করেছি। তোমরা এগুলো ভালো করে দেখবে এবং খাতায় সুন্দর করে নোটের আকারে লিখবে। তারপর দৈর্ঘ্য প্রস্থ কাকে বলে সেটাও তোমরা দেখে নেবে। এবার তোমরা আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যগুলি দেখে নাও। এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন আসতে পারে। প্রথমে আছে আয়তক্ষেত্র হলো একটি চতুর্ভুজ, যেটা আমি ভিডিওর প্রথমেই তোমাদের সাথে আলোচনা করেছি। তারপর একটি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি একে অপরের সমান এবং সমান্তরাল। আয়তক্ষেত্রের প্রতিটি শীর্ষবিন্দুতে অভ্যন্তরীণ কোণ হলো 90 ডিগ্রি, তোমরা সবাই জানো এটা, এবং সমস্ত অভ্যন্তরীণ কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। এটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপর দেখো কর্ণগুলি একে অপরকে দ্বিখণ্ডিত করে এবং কর্ণগুলির দৈর্ঘ্য সমান, এটাও আমরা আলোচনা করেছি। 6 নম্বরে আছে যেহেতু একটি আয়তক্ষেত্রের বাহুগুলি সমান্তরাল তাই একে সমান্তরালগ্রামও বলা হয়। এখান থেকে পরীক্ষায় আসতে পারে যে একটি সমান্তরালগ্রামের উদাহরণ দাও। অপশানে দিয়ে দিতে পারে বৃত্ত, আয়তক্ষেত্র, ট্রাপিজিয়াম নাকি ত্রিভুজ। তখন তোমাদের আনসার করতে হবে আয়তক্ষেত্র। এবার দেখো আয়তক্ষেত্রের সূত্র। আয়তক্ষেত্রের এই 3টি সূত্র জানলেই তোমাদের হয়ে যাবে। একটু আগেই আমরা আয়তক্ষেত্রের সূত্র নিয়ে আলোচনা করেছি, তাই আর আলোচনায় যাব না। তোমরা সূত্রগুলি খাতায় লিখে রাখবে এবং মুখস্থ করে রাখবে। এবার তোমরা দেখো বর্গক্ষেত্রের সংজ্ঞা। 4টি সমান এবং সমান্তরাল বাহুবিশিষ্ট চতুর্ভুজকেই বলা হয় বর্গক্ষেত্র, যার প্রত্যেকটি অভ্যন্তরীণ কোণ সমকোণ। আশা করছি তোমাদের আর কোনো সন্দেহ নেই। বৈশিষ্ট্যগুলিও তোমরা দেখে নেবে। এবার ছবিটা একবার দেখে নাও। এই হলো বর্গক্ষেত্র, যার 4টি বাহু এবং 4টি শীর্ষবিন্দু রয়েছে এবং 4টি বাহুর মানই সমান। দুটি বিপরীত শীর্ষবিন্দুকে যুক্ত করলে আমরা পেয়ে যাব কর্ণ। আর অভ্যন্তরীণ কোণগুলির মান কত? 90 ডিগ্রি বা সমকোণ। এবার দুটি গুরুত্বপূর্ণ নোট দেখে নাও। 1 নম্বরে আছে যেহেতু একটি বর্গক্ষেত্রের বাহুগুলি সমান্তরাল তাই একে সমান্তরালগ্রামও বলা হয়। তাহলে আয়তক্ষেত্রের মতো বর্গক্ষেত্র হলো একটি সমান্তরালগ্রামের উদাহরণ। 2 নম্বরে আছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তার বাহুর চেয়ে বড়, মানে বর্গক্ষেত্রের বাহুর থেকে কর্ণের দৈর্ঘ্য সবসময় একটু হলেও বড় হবে। কর্ণগুলি বর্গক্ষেত্রকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, মানে বর্গক্ষেত্রের একটি কর্ণ অঙ্কন করলে বর্গক্ষেত্রটি যে দুটি ত্রিভুজাকার অংশে বিভক্ত হয় সেগুলি হলো সর্বসম ত্রিভুজ। এবার তোমরা সূত্রগুলি দেখে নাও। সূত্রগুলি কিন্তু খুব ভালোভাবে মনে রেখে দেবে। এবার আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের কনসেপ্ট থেকে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর করব, যেগুলি আমাদের প্রাইমারি টেট পরীক্ষায় আসার খুবই চান্স রয়েছে, এবং তারপরেই আমরা প্রবলেম সলভ করব। চলো প্রশ্ন উত্তরগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি দেখো, আয়তক্ষেত্রের অভ্যন্তরীণ কোণগুলির মান কত? 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ নাকি 4 সমকোণ? তোমরা নিজেরা আনসার করার চেষ্টা করো এবং কমেন্ট বক্সে আনসারগুলি জানাও। তাহলে প্রথম প্রশ্নটির আনসার হবে 1 সমকোণ। দ্বিতীয় প্রশ্নটি দেখো, একটি সমান্তরালগ্রামের উদাহরণ হলো ট্রাপিজিয়াম, বৃত্ত, আয়তক্ষেত্র, সমকোণী ত্রিভুজ। সমান্তরালগ্রাম হলো এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং রম্বস। এই 3টি উদাহরণই তোমরা মনে রেখে দেবে। তাহলে এক্ষেত্রে আনসার কী হবে? আয়তক্ষেত্র। 3 নম্বর প্রশ্নটি দেখো, বর্গক্ষেত্রের কটি শীর্ষবিন্দু থাকে? অপশন নাম্বার এ 7টি, বি 4টি, সি 5টি নাকি ডি 2টি? আমরা সবাই জানি 4টি। 4 নম্বর প্রশ্নটি দেখো, একটি বর্গক্ষেত্রের কর্ণ দুটি একে অপরকে কত ডিগ্রি কোণে দ্বিখণ্ডিত করে? এটির আনসার হবে 90 ডিগ্রি। পরের প্রশ্নটি দেখো, বর্গক্ষেত্রের 4টি বাহু একে অপরের সমান ও অসমান্তরাল, অসমান ও সমান্তরাল নাকি সমান ও সমান্তরাল নাকি অসমান ও অসমান্তরাল? নিজে নিজে আনসার করার চেষ্টা করবে।
তাহলে এই প্রশ্নটির আনসার হবে অপশন নাম্বার সি, সমান ও সমান্তরাল। এবার 6 নম্বর প্রশ্নটি দেখো, আয়তক্ষেত্রের সমস্ত অভ্যন্তরীণ কোণগুলির সমষ্টি কত? 450 ডিগ্রি, 360 ডিগ্রি, 540 ডিগ্রি নাকি 630 ডিগ্রি? এটির আনসার হবে 360 ডিগ্রি। পরের প্রশ্নটি দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য ভাগ প্রস্থ, দৈর্ঘ্য বিয়োগ প্রস্থ নাকি দৈর্ঘ্য গুণ প্রস্থ? এটি সবাই জানো, অপশন নাম্বার ডি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। পরের প্রশ্ন, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের মিল হল উভয়ের প্রত্যেকটি বাহুর মান সমান, উভয়ের প্রত্যেকটি বাহুর মান অসমান, উভয়ের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল নাকি উভয়ের কর্ণদ্বয় একে অপরকে 90 ডিগ্রি কোণে দ্বিখণ্ডিত করে? এটির আনসার কি হবে? এটির আনসার হবে অপশন নাম্বার সি, উভয়ের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। 9 নম্বর কোশ্চেন দেখো, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের অমিল হল অপশন নাম্বার এ, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান কিন্তু বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুই সমান। বি নম্বর, আয়তক্ষেত্রের প্রত্যেকটি বাহুই সমান কিন্তু বর্গক্ষেত্রের শুধু বিপরীত বাহুগুলি সমান। সি, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল কিন্তু বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর অসমান্তরাল। অপশন নাম্বার ডি, বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল কিন্তু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর অসমান্তরাল। তো এই প্রশ্নটির আনসার করতে তোমাদের যদি সমস্যা হয় তাহলে তোমরা পাশে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের দুটি চিত্র এঁকে নেবে, তারপর দুটোর মধ্যে তুলনা করে তোমরা আনসার করবে। তাহলে এক্ষেত্রে আনসার হবে অপশন নাম্বার এ, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান কিন্তু বর্গক্ষেত্রে প্রত্যেকটি বাহুই সমান। এবার 10 নম্বর প্রশ্নটি দেখো, বর্গক্ষেত্রের কর্ণ দুটি বর্গক্ষেত্রকে যে দুটি ত্রিভুজে বিভক্ত করে তারা পরস্পর সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ নাকি সূক্ষ্মকোণী ত্রিভুজ নাকি সর্বসম ত্রিভুজ? তো এই প্রশ্নটির আনসার তোমরা নিজেরা করে কমেন্ট বক্সে জানাবে, এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। পরের ভিডিওর শুরুতেই আমি আনসারটি বলে দেব। চলো এবার কিছু প্রবলেম সলভ করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 সেমি এবং প্রস্থ 10 সেমি হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেমি এবং প্রস্থ দেওয়া আছে 10 সেমি। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত? 20 সেমি এবং প্রস্থ কত? 10 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে? 200 বর্গ সেমি। ডি নম্বর অ্যান্সার। এবার দ্বিতীয় কোশ্চেনটি দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 6 সেমি এবং প্রস্থ 4 সেমি হলে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে? এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি এবং প্রস্থ দেওয়া আছে 4 সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে? আমরা কি জানি কর্ণ সমান সমান রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এবার আমরা মান বসাবো রুট ওভার 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এখান থেকে কী পাবো? 6 6 গুণ করলে 36 যোগ 4 4 গুণ করলে 16। রুট ওভার 36 যোগ 16 কত হয়? 52, যেটির মান 2√13। তাহলে অ্যান্সার কত পেলাম? অপশন নাম্বার এ, 2√13 সেমি। 3 নম্বর প্রশ্নটি দেখো, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে তার ক্ষেত্রফল কত? এটা অত্যন্ত সহজ প্রশ্ন। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি, তাহলে ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার। বাহুর মান দেওয়া আছে 4, তাহলে 4 স্কোয়ার, 4 4 16 বর্গ সেমি। তাহলে অ্যান্সার হবে 16 বর্গ সেমি, অপশন নাম্বার এ। 4 নম্বর প্রশ্নটি দেখো, একটি আয়তক্ষেত্রের পরিধি নির্ধারণ করো যার দৈর্ঘ্য 12 সেমি এবং প্রস্থ 8 সেমি। এখানে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি এবং প্রস্থ দেওয়া আছে 8 সেমি। তাহলে পরিধি কি হবে? পরিধি আর পরিসীমা কিন্তু একই জিনিস। তাহলে পরিধি নির্ণয়ের সূত্র কি? 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্যের মান কত? 12 যোগ প্রস্থের মান 8 সেমি। 2 × 20 সেমি, 22 যা 40 সেমি। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম অপশন নাম্বার সি, 40 সেমি। কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমরা কিছু সহজ প্রবলেম দেখলাম, এখন কিছু মডারেট প্রবলেম দেখব।
তো 5 নম্বর কোশ্চেনটি দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 100 সেমি এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 35 সেমি হলে প্রস্থ কত হবে? এখানে পরিসীমা দেওয়া আছে 100 সেমি এবং দৈর্ঘ্য দেওয়া আছে 35 সেমি। প্রস্থ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে প্রস্থ কিভাবে নির্ণয় করব? তাহলে দেখো, পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হলো 2 হোল ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে পরিসীমার মান দেওয়া আছে 100 সেমি। তাহলে 2 হোল ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থের সাথে আমরা সমান সমান দিয়ে 100 লিখতে পারি। এখানে আমরা 100 লিখতে পারি। এবার এইটুকু অংশ থেকে দেখো, দৈর্ঘ্যের মান দেওয়া আছে 35 সেমি। এখানে মান বসালাম প্লাস প্রস্থ। আর এই 2 কে আমরা সমান সমানের রাইট সাইডে নিয়ে গেলে 100 নিচে 2 লিখতে হবে। এবার 2 দিয়ে এখানে কাটাকুটি করলে আমরা পাবো 50। তাহলে প্রস্থ সমান সমান কি হবে? প্রস্থ সমান সমান এই প্লাস 35 কে সমান সমানের ডান দিকে নিয়ে গেলে কি হবে? 50 মাইনাস 35। এখানে বিয়োগ করলে হবে 15। তাহলে আমরা প্রস্থের মান কি পেলাম? প্রস্থের মান পেলাম 15। অতএব 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ডি নম্বর অপশন 15 সেমি। এবার 6 নম্বর প্রশ্নটি দেখো, একটি বর্গাকার মাঠের পরিসীমা 100 মিটার হলে মাঠটির ক্ষেত্রফল কত? কি বলেছে? একটি বর্গাকার মাঠের পরিসীমা দেওয়া আছে 100 মিটার। মনে করো মাঠটির বাহু দৈর্ঘ্য a মিটার। আমরা কি জানি? পরিসীমা সমান সমান 4 ইন্টু বাহু। মানে বাহুর জায়গায় আমরা যদি a লিখি এবং পরিসীমার জায়গায় যদি আমরা 100 লিখি, যেহেতু পরিসীমার মান 100 দেওয়া আছে, তাহলে পরিসীমার জায়গায় আমরা 100 লিখবো আর বাহুর জায়গায় a লিখলাম। তাহলে এবার এই ইকুয়েশনটা সলভ করে আমরা a এর মান ইজিলি পেয়ে যাব। তাহলে a সমান কত হবে? 100/4 মানে 25। তাহলে a এর মান কত পেলাম? 25 মিটার। কিন্তু আমাদের চেয়েছে মাঠটির ক্ষেত্রফল। তাহলে এই বর্গাকার মাঠটির ক্ষেত্রফল কত হবে? আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। বাহু কত? a স্কয়ার। আর a এর মান আমরা পেয়েছি 25 মিটার। তাহলে a এর জায়গায় আমরা 25 বসালে পেয়ে যাব ক্ষেত্রফলের মান। 25 কে 25 দিয়ে গুণ করলে আমরা পাবো 625 বর্গ মিটার। তাহলে আমরা বর্গাকার মাঠটির ক্ষেত্রফল কত পেলাম? অপশন নাম্বার বি, 625 বর্গ মিটার। এবার 7 নম্বর প্রশ্নটি দেখো, এই প্রশ্নটি কিন্তু তোমাদের 2017 প্রাইমারি টেটে এসেছিল। দেখো, একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটির পরিসীমা 80 সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 100 বর্গ সেমি। তাহলে আয়তক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্য কত হবে? কি বলেছে? একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা বলেছে 80 সেমি, মানে দুটোই সমান, দুটোরই পরিসীমা সমান। যদি আমরা আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x এবং প্রস্থ y ধরি এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a ধরি, তাহলে আমরা পাবো 2 হোল ইনটু x প্লাস y সমান সমান 80। মানে এটি হলো পরিসীমার সূত্র। যেহেতু পরিসীমা 80 বলেছে, তাই এটি ডিরেক্টলি আমি 80 লিখলাম। এবং বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 ইন্টু বাহু, বাহুর জায়গায় আমি a লিখলাম, এটিও 80। তাহলে এখান থেকে আমরা পেলাম x প্লাস y সমান সমান 80/2 মানে 40। এবং এখান থেকে আমরা পেলাম a সমান সমান 80/4 মানে 20। সুতরাং x প্লাস y সমান সমান 40 এবং a সমান সমান 20। আবার বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 100 বর্গ সেমি। তাহলে আমরা এবার ক্ষেত্রফলগুলি দেখব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল, মানে x গুণ y মানে xy। এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার মানে a স্কয়ার মানে 20 স্কয়ার। তাহলে ক্ষেত্রফল কি পেলাম? 400। এবার প্রশ্ন থেকে দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের বিয়োগফল হচ্ছে 100, মানে 400 বিয়োগ xy। এটি হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই দুটির বিয়োগফল প্রশ্নে বলে দিয়েছে 100। তাহলে এখান থেকে আমরা xy এর মান কি পেলাম? 400 মাইনাস 100 সমান 300, মানে xy সমান 300। এবার এই সমীকরণটি থেকে দেখো, মানে আমি এটিকে 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার 1 নম্বর সমীকরণ থেকে দেখো,
ওয়াই এর মান কত পাবো এখান থেকে? ওয়াই সমান 40 মাইনাস এক্স। এবার এই ওয়াই এর এই মানটি আমরা এই সমীকরণে যদি বসাই, কত পাবো? এক্স ব্র্যাকেটে ওয়াই এর জায়গায় 40 মাইনাস এক্স সমান 300। এখান থেকে দেখো এক্স দিয়ে এই ব্র্যাকেটের অংশটিকে আমরা যদি গুণ করি তাহলে পাবো 40x প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার সমান 300। এবার এই সমীকরণটিকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 40x প্লাস 300 সমান 0। এবার এই সমীকরণটিকে আমরা মিডিল টার্ম পদ্ধতিতে সমাধান করলে এক্সের মান পেয়ে যাব 30 এবং 10। যদি তোমাদের মিডিল টার্ম করতে সমস্যা হয় তাহলে একবার এই রাফ অংশটি দেখে নাও। কী ছিল সমীকরণটি? এক্স স্কোয়ার মাইনাস 40x প্লাস 300 সমান 0। এই সমীকরণ থেকে মিডিল টার্ম পদ্ধতিতে আমরা এক্সের মান কীভাবে পাবো দেখে নাও একবার। আমাদের প্রথমেই কাজ হলো লাস্ট টার্মটি যে আছে 300, সেটিকে এমনভাবে উৎপাদকের আকারে বিশ্লেষণ করা যাতে উৎপাদক দুটিকে লাস্ট টার্মের আগের চিহ্ন অনুযায়ী যোগ বা বিয়োগ করলে আমরা মিডিল টার্ম 40 পেয়ে যাব। এক্ষেত্রে লাস্ট টার্মের আগে প্লাস আছে, তাই আমাদের উৎপাদক দুটিকে প্লাস করে মানে 10 এবং 30কে প্লাস করে আমরা 40 পেয়ে যাব। এখন এক্স স্কোয়ার মাইনাস এই 40-এর জায়গায় আমরা 40 না লিখে লিখব 30 প্লাস 10 বা 10 প্লাস 30। তো আমি লিখছি 30 প্লাস 10 এক্স প্লাস 300 সমান 0। আর এক্স স্কোয়ার মাইনাস 30কে এক্স দিয়ে গুণ করে লিখব, প্লাসে মাইনাসে মাইনাস 10কে এক্স দিয়ে গুণ করে লিখব প্লাস 300 সমান 0। এবার এই টার্ম দুটো থেকে আমরা এক্স কমন নিলে পেয়ে যাব এক্স মাইনাস 30 মাইনাস 10 কমন নিলে পেয়ে যাব এক্স মাইনাস 30 সমান 0। এবার দেখো এই দুটো টার্ম থেকে এক্স মাইনাস 30 কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 30 কমন নিলে পেয়ে যাব কী পড়ে থাকলো? এক্স মাইনাস 10 সমান 0। তো আশা করি তোমরা সবাই জানো যে দুটি উৎপাদকের গুণফলের মান যদি 0 হয় তাহলে উৎপাদক দুটি নিজে নিজেও 0 হয়, মানে এই উৎপাদকটি এবং এই উৎপাদকটির গুণফল যেহেতু 0 তাহলে এই উৎপাদকটিও 0 হবে এবং এই উৎপাদকটিও 0 হবে। এখান থেকে আমরা এক্সের মান পেলাম 30 এবং এখান থেকে আমরা এক্সের মান পেলাম 10। এই দুটি হলো এক্সের মান। আশা করি বুঝতে পেরেছ। তাহলে 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার কত পেলাম? 30 এবং 10, মানে অপশন নাম্বার সি। এবার 8 নম্বর প্রশ্নটি দেখো। এই প্রশ্নটিও কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার 2023 সালে প্রাইমারি টেট পরীক্ষা এসেছিল। দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেমি বড় এবং এর ক্ষেত্রফল x সেমি স্কোয়ার। এখন এর দৈর্ঘ্য 2 সেমি কমানো হলে এবং প্রস্থ 2 সেমি বাড়ানো হলে যে নতুন আয়তাকার ক্ষেত্র উৎপন্ন হয় তার ক্ষেত্রফল যদি y সেমি স্কোয়ার হয় তবে এই অপশনগুলির মধ্যে কোনটি সত্য? এখানে বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেমি বড়, মানে প্রস্থটি যদি x সেমি হয় তাহলে দৈর্ঘ্যটি হবে x প্লাস 4 সেমি। পরের লাইনে কি বলেছে? দৈর্ঘ্য 2 সেমি কমানো হলে, দৈর্ঘ্য এটিকে যদি 2 সেমি কমাই এবং প্রস্থ 2 সেমি বাড়ানো হলে, প্রস্থ x এটিকে যদি 2 সেমি বাড়াই, যে নতুন আয়তাকার ক্ষেত্র উৎপন্ন হয় তার ক্ষেত্রফল y সেমি। তাহলে প্রথমে আমাদের কি ছিল? x এবং x প্লাস 4, তার মানে x ইন্টু x প্লাস 4 ছিল x, আর পরে কি পেলাম? x প্লাস 2 এবং x প্লাস 4 মাইনাস 2, তাহলে পরের ক্ষেত্রফলটি কি পেলাম? x প্লাস 2 ইন্টু x প্লাস 4 মাইনাস 2। এটিকে সেকেন্ড ব্র্যাকেটে রাখি। এটি হলো y। এটি হলো প্রথমের মান দিয়ে ক্ষেত্রফল যার মান x এবং এটি হলো পরের মান দিয়ে ক্ষেত্রফল যার মান y। এবার এই x এবং y এর মধ্যে সম্পর্ক বার করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? x এর একটা যে কোনো মান এখানে যা বসাবো এখানেও তাই বসাবো, বসে x এর একটা মান এবং y এর একটা মান পেয়ে যাব। তারপরে আমরা একটা সম্পর্ক স্থাপন করতে পারবো। মনে করা যাক x সমান 1। তাহলে এই সমীকরণটিতে আমরা x সমান 1 বসিয়ে পাই 1 গুণ 1 প্লাস 4 সমান x। কি পাবো? 1 গুণ 1 প্লাস 4 মানে 5 সমান x, মানে x কত পেলাম? x পেলাম 5 একে 5। এবার এই 2 নম্বর সমীকরণ থেকে দেখো,
এখানে x এর জায়গায় 1 বসাবো, মানে 1 + 2, এখানে 1 বসালে 1 + 2 পেলাম, গুণ চিহ্ন, সেকেন্ড ব্র্যাকেটে এবার x এর জায়গায় 1 বসাবো, মানে 1 + 4 বিয়োগ 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু y। এবার এই অংশটি আমরা সরলীকরণ করলে পাবো, এখানে যোগ করলে 3 গুণ ফার্স্ট ব্র্যাকেটে এটা যোগ করলে পাবো 5 বিয়োগ 2 সমান y। এখান থেকে কি পেলাম, y সমান সমান 3 গুণ 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 3, মানে 9। এবার x এর মান 5 এবং y এর মান 9, এই দুটো তুলনা করলে আমরা কি বুঝতে পারছি, যে 9 হচ্ছে 5 এর থেকে বড়, মানে y হচ্ছে x এর থেকে বড়। মানে ভালো করে দেখো, x পেলাম 5 এবং y পেলাম 9। এটি তো প্রথমের মানগুলি দিয়ে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, এবং এটি দ্বিতীয় মানগুলি দিয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো এই দুটোর মধ্যে আমরা কি সম্পর্ক স্থাপন করতে পারবো, 9টা কি 5 এর থেকে বড়, 9টা যদি 5 এর থেকে বড় হয় তাহলে আমরা কি বলতে পারবো, yটা x এর থেকে বড়। তাহলে এই সম্পর্কটি আমরা স্থাপন করতে পারবো যে yটা x এর থেকে বড়। তাহলে yটা x এর থেকে বড় অপশনে কোথায় আছে দেখো, অপশন নাম্বার এ তে আছে y x এর থেকে বড়। একটু ঘুরিয়ে লিখেছে, মানে এটিকে আমরা এভাবে লিখতে পারি, x লেস দেন y, তার মানে y গ্রেটার দেন x এবং x লেস দেন y দুটোর মিনিং সমান। পরের প্রশ্নটি দেখো, একটি বর্গাকার দেয়ালের পাশ 75 মিটার, প্রতি বর্গমিটার 3 টাকা হিসাবে দেয়ালটি পেইন্টিং করতে কত খরচ পড়বে। মানে একটি বর্গাকার দেওয়ালের পাশ 75 মিটার, মানে এই বর্গাকার দেওয়ালটির বাহুর দৈর্ঘ্য 75 মিটার। প্রশ্নে বলেছে এই দেওয়ালটি আমাদের পেইন্ট করতে হবে, তাহলে কতটা অংশ পেইন্ট করতে হবে তা জানতে আমাদের প্রথমে দেওয়ালটির ক্ষেত্রফল বার করতে হবে। যেহেতু দেওয়ালটি একটি বর্গাকার অংশ, তাই এর ক্ষেত্রফলের সূত্র কি হবে, বাহু স্কয়ার। বাহুর মান দেওয়া আছে 75 মিটার, তাহলে 75 স্কয়ার। 75কে 75 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 5625 বর্গমিটার। তোমরা রাফে গুণ করে নেবে। প্রশ্নে দেওয়া আছে প্রতি বর্গমিটার দেওয়ালটি পেইন্ট করতে 3 টাকা লাগে, মানে 1 বর্গমিটার পেইন্ট করতে 3 টাকা লাগে। তাহলে দেওয়ালটি পেইন্ট করতে আমাদের কত টাকা লাগবে, তাহলে 5625 বর্গমিটার পেইন্ট করতে আমাদের কত খরচ পড়বে, 5625 গুণ 3 টাকা, গুণ করলে আমরা পেয়ে যাব 16,875 টাকা। অতএব বর্গাকার দেয়ালটি পেইন্ট করতে আমাদের মোট খরচ পড়বে 16,875 টাকা। অপশন নাম্বার ডি। এবার দেখো 10 নম্বর প্রশ্নটি। 10 নম্বর প্রশ্নটি তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে এবং আনসারগুলি কমেন্ট বক্সে জানাবে। আমি পরের ভিডিওতে প্রবলেমটি সলভ করিয়ে দেবো, তাহলে এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ এভরিওয়ান।